যারা 5ই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিল, তাদের একটা সাহসের জায়গা, মনোবলের জায়গা হচ্ছে শেখ হাসিনা আর কখনো ফিরবে না বা আওয়ামী লীগ আর কখনো ফিরবে না। এইটা কিন্তু ছিল তাদের মনোবল। এবং তারা নিজেদেরকে এই সাহসটা দেওয়ার জন্য, এই মানে নিজেদের একটা সাহসী জায়গায় দাঁড় করে রাখার জন্য এই কথাটা বারবার বারবার বলেছে। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে না, ও আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ছে, আওয়ামী লীগের পপুলারিটি বাড়ছে, চতুর্দিকে মানুষ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তখন হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ আসবে কিন্তু শেখ হাসিনা আসবে না। আবার শেখ হাসিনা যখন বললেন যে না আমি আসবো, তখন আসলে ওই জায়গাটা আর থাকে না। ফলে এই অংশের মনোবল একটা প্রচন্ড ধাক্কা খায়, তাদের সাহসে একটা ধাক্কা খায়, আর তাদের যে একটা চিরায়ত ন্যারেটিভ যে একবার গেলে আর আসে না, সেটা ভেঙে যায়। ফলে এটি হচ্ছে একটা তাৎপর্য যে শেখ হাসিনা এই কথাটি বলে এই ন্যারেটিভটা ভেঙে দেওয়ার বা ফাটল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সফল হয়েছেন। এখন আপনি যে কথাটি বলছেন যে কেউ ওরা আমরা যদি 5ই আগস্টের পরে দেখি, বরাবর এমনকি আন্দোলনও হয়েছে না যে ভারতের শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে হবে। তো এই আন্দোলন, এখন শেখ হাসিনা যখন বলে যে আসবো, তখন আবার তারা বলে যে না, আসবে না, বা একটা বলার চেষ্টা করে যে না, তিনি আসলে আসবেন না। তিনি আসবেন কি আসবেন না সেটা অনেক কিছুর উপর মানে ডিপেন্ড করে, সেটা অন্য আলোচনা। কিন্তু তিনি যখন বলছেন আসবেন, আমরা তার পাল্টা প্রতিক্রিয়াটা যখন দেখি যে না, তাকে আসতে দেওয়া যাবে না, তাইলে আপনারা যারা তাকে আনতে চাইতেন, আপনারা যারা তার নামে তাকে বিচার করতে চাইতেন, তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে চাচ্ছেন, তিনি যখন বলছেন যে আমি আসবো, আমার দলের বাকিদেরকে নিয়ে আত্মসমর্পণ করবো, আমি বিচার, ট্রায়াল আমি ফেস করবো, তখন আবার আপনাদের একটা মধ্যে একটা ভয় হয়ে গেল। তখন আপনারা যে না, আসা যাবে না, আসতে দেওয়া হবে না। সো জায়গাটা হচ্ছে ওই জায়গায় যে তিনি আসলে বা তিনি আসার, এই আলোচনাটি যত বেশি আলোচিত হবে, যত বেশি উচ্চারিত হবে, অন্যান্য যে এক্সিস্টিং রাজনীতি আছে বাংলাদেশে, সেই রাজনীতিগুলো প্রবল প্রবল ধাক্কা খায়, সেই রাজনীতিগুলো আর শক্তভাবে তাদের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকতে পারে না, নড়বড়ে হয়ে যায়। সেটি হচ্ছে একটা কারণ যে না, শেখ হাসিনা আসবেন না বা আসতে দেওয়া হবে না, এই ন্যারেটিভটা বেশি বেশি করে প্রচার করার। একটু আপনি বলছেন যে শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। কি কি বিষয়ের উপর এটা ডিপেন্ড করতে পারে সাগর ভাই, যদি একটু আপনার ধারণাটা বুঝিয়ে বলতেন। প্রথমত হচ্ছে যে দেখেন, আমি যদি একেবারে ঠিক টেক্সচুয়াল মানে বইপত্রের ধারা ধরে আলোচনা করি, তাহলে সেটি হচ্ছে যে তিনি ভারতে আছেন, যেভাবে আছেন, তার সিকিউরিটির প্রশ্ন আছে, তার কারণ আপনি ইভেন কি ইন্টারন্যাশনাল যে আইন, সেই আইনেও আমরা ধরে নিলাম যে বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে ফেরত চাইলো, ভারত তাকে ফেরত দিবে। এই যে ফেরত দেওয়া, আমরা মানে একদম টেক্সচুয়াল আলোচনা যাচ্ছি, সেই জায়গায় কিন্তু যে ইন্টারন্যাশনাল ল, সেই জায়গাটা হচ্ছে যে তাকে এনশিওর করতে হবে যে তার যে ট্রায়ালটা হবে, সেই ট্রায়ালটা মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা জুডিশিয়াল প্রসেসের ভিতর দিয়ে সেই ট্রায়ালটা হতে হবে। তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে হোস্ট কান্ট্রি আছে তাকে। এখন অন্য বাকি আলোচনায় যাওয়ার আগে আমি যদি ঠিক এই দুটো জায়গায় প্রথমটা থাকি, যেই প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার হয়েছে, যে প্রক্রিয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে, সেটি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে আন্তর্জাতিক যত বডিগুলো আছে, প্রত্যেকেই এই বিচার প্রক্রিয়া, এমনকি আদালত, তার ব্যাপারে তাদের যে রিজার্ভেশন আছে, তাদের যে কি বলে এটাকে, তাদের যে আপত্তি আছে, তারা যেটিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মনে করেন না, ফলে তারা কিন্তু সেটি প্রকাশ করেছে, সেটি লুকোচপা না, একদম বিবৃতি দিয়ে তারা প্রকাশ করেছে। ফলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি যদি ধরেন যে শেখ হাসিনা অপরাধী, কাজে বন্দি প্রত্যার্পণ হিসাবে আপনি তাকে নিয়ে আসবেন, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যেই ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করে না, এবং সেটা ফুলফিল করে না বলেই শেখ হাসিনাকে ঠিক বন্দি হিসাবে ফেরত পাঠানো যাবে না, পাঠানো যাচ্ছে না। এমনকি আমরা যদি দ্বিতীয়টাতে থাকি, তার সিকিউরিটি, সেই জায়গাটাও এই সরকার সেটা এনশিওর করতে পারবে না বা পারছে না। ফলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওই জায়গাটা তিনি আটকে যাবেন। কাজে বন্দি বিনিময় বলেন আর যে সরকার চাবে ভারত দিয়ে দেবে, সেটা আর হচ্ছে না, কারণ বাংলাদেশ সেই শর্তটাই পূরণ করতে পারছে না। দ্বিতীয়ত, যেহেতু ভারতে আছেন, ভারতের দিক থেকেও কিন্তু এই বিষয়টা দেখবার বিষয় আছে যে তার সেফটি, তার বাকি সবকিছু। ভারতও এই কথাটা বারবারই বলছে, দুদিন আগেও কিন্তু বলছেন যে একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার। সো এগুলো হচ্ছে একটা টেক্সচুয়াল ব্যাপার। সো এই টেক্সচুয়াল ব্যাপারের ক্ষেত্রে অনেকগুলো ফর্মালিটিস মেনটেন করার ব্যাপার আছে, কিন্তু রাজনৈতিক প্রত্যাবর্তন সেগুলো কিন্তু সবসময় টেক্সচুয়াল নিয়ম কানুন, বইপত্রের নিয়ম কানুন মেনে চলে না। এখন যদি এমন কোনো পরিবেশ তৈরি হয়, এমন কোনো যে পরিস্থিতি তৈরি হয় যে কোনো কিছুই থাকলো না, সবকিছুর বাইরে তখন শেখ হাসিনা প্রধান হয়ে উঠলেন, তখন তো তার জন্য আসাটার ক্ষেত্রে আর বই পুস্তকও দেখতে হয় না, মানে আইন কানুনও দেখতে হয় না, কোথায় কি আছে সেগুলোও দেখতে হয় না। এখন বাংলাদেশের পরিস্থিতি তো, বাংলাদেশ বলি কেন, পুরো গ্লোবাল সিচুয়েশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে।
ডিসেম্বর, মানে আগামী 4-5 মাসে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে আমরা তো জানি না। আজকে আমি যদি আজকেরই বিবিএস এর ব্যুরো অফ বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরোর যে একটা ইকোনমির উপর তারা যে জিডিপির উপর যে একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে 2.26 অর সামথিং লাইক দ্যাট হচ্ছে জিডিপি, তার মানে গত 2 বছর ধরে কিন্তু ইকোনমিটা, আপনি বাংলাদেশের ইকোনমিটা ছোট হতে 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 মানে ইভেন যেখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো তারা বলছিল যে হ্যাঁ মোর অর লেস 3%, 3+% গ্রোথটা হবে, সেখানে তারও নিচে 2 এ চলে এসছে। তার মানে কিন্তু ইকোনমিটা খুবই একটা খারাপ অবস্থা এখন একটা দেশের। এবং সেখানে আপনি দেখেন যে শিল্প খাতের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা আছে। আবার আপনি যদি জিডিপির কম্পোনেন্ট গুলো বিশ্লেষণ করেন সেখানে দেখবেন যে এগ্রিকালচারাল সেক্টরটা খুব নেগেটিভ। এখন কৃষি যদি নেগেটিভ হয় তার মানে কি, সামনে আপনার খাদ্য সংকটের আশঙ্কা আছে। ইন্ডাস্ট্রি যখন নেগেটিভ তখন আপনার আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বাড়ে। এখন দেশে বেকারত্ব তো এমনিতে আছে, আরো যদি বাড়ে, খাদ্য সংকট যদি দেখা দেয়, তাহলে আপনি রাজনীতি থাকে কোথায়, সমাজনীতি থাকে কোথায়, তখন তো আপনি মানুষ বাঁচানো নিয়ে তো একটা প্রশ্ন হয়ে ওঠে। এবং যখন ওই সংকট দেখা দেয় তখন তো আপনি কে আসলো, কাকে আপনি ঠেকাবেন, সেই চিন্তা আপনি কখন করবেন? সাধারণত আপনার নিজের পায়ের নিচে মাটি থাকে না। সো সামনের পরিবেশগুলো কি হবে, কোন দিকে যাবে, সেগুলো কিন্তু এত আগে থেকে খুব জোর দিয়ে বলা মুশকিল। আর এই কারণে আমি মনে করি যে শেখ হাসিনা যখন বলেন যে আমি আসবো, এটা কিনা আমরা নানা রকম ট্রল করতে পারি, দ্যাটস ট্রু, কিন্তু দেশের যে আর্থসামাজিক যে ইকোনমিক সিচুয়েশনটা, আমরা সেদিকে যখন মনোযোগ না দেই তখন কিন্তু মানে এই বক্তব্যগুলো আর খুব বেশি যে ধোপে টিকে থাকে না। কারণ আপনার তো সামনের সংকট, সেই সংকট আপনি মোকাবেলা করতে হবে। সেই সংকট মোকাবেলা না করতে পারলে তো আপনার পুরো পরিবেশ পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। ভাই এই প্রসঙ্গে আমি আরেকটা শুধু সম্পর্ক প্রশ্ন করবো। ধরেন আমরা এজ এ জার্নালিস্ট আমার শেখ হাসিনার পক্ষে হওয়ার সুযোগ নেই, বিপক্ষে হওয়ার সুযোগ নেই, কিন্তু আমি যদি সমালোচকের দৃষ্টিতে, একজন ক্রিটিকের দৃষ্টিতে, শেখ হাসিনা যে ঘোষণা দিলেন আসলে তার নেতা কর্মী সবাই সহ আসবেন, এইটার আসলে বাস্তবতা কতটুকু, বাস্তবতার সঙ্গে এখন পর্যন্ত এটা যাচ্ছে না বলেই মনে হয়। আপনার কি ধারণা? না, আমি তো এই আলোচনাটি এতক্ষণ করলাম যে আপনি যদি টেক্সচুয়াল দিক থেকে বিচার করেন, টেক্সচুয়ালে অনেকগুলো কন্ডিশন আছে, যেই কন্ডিশন গুলো ফুলফিল করতে, এমনকি বাংলাদেশ সরকারও যদি তাকে নিয়ে আসতে চায়, ভারত যদি রাজিও হয় তাকে আমি ফেরত দিব, সেই ক্ষেত্রে অনেকগুলো শর্ত পূরণ করার ব্যাপার থাকে। তার প্রথম শর্তটাই তো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা জুডিশিয়াল প্রসেস, যেটা বাংলাদেশ সরকার করতে পারে না। ফলে ওইখানেই কিন্তু ওই প্রসেসে আটকে যায়। ফলে তার আসার ব্যাপারটি ওটা ভাবার কোনো কারণ নাই যে সরকারি প্রক্রিয়ার মধ্যে আসবে। এখন অন্য প্রক্রিয়া কি হবে সেটি তো এত আগাম বলা যায় না, সেটি কিন্তু আগাম বলা যায় না। একটা দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কখন কিভাবে পাল্টে যায়, তার মাথায় কি আছে, সরকারের মাথায় কি আছে আমরা জানি না। বা সরকারের সঙ্গেও কোথাও কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা, বা বাইরে কোথাও কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা আমরা কিন্তু এগুলো জানি না। ফলে এটিকে যে হ্যাঁ তিনি আসবেনই, এটা বলা হচ্ছে যেমন একটা মানে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, আবার তিনি আসতে পারবেন না সেটিও কিন্তু একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারণ মাঝখানে অনেকগুলো শর্ত, অনেকগুলো কন্ডিশনালিটিস এবং অনেকগুলো বিষয় সেখানে জড়িত। এবং সবচেয়ে বড় বিষয় যে সামনের রাজনৈতিক পরিস্থিতিটা কতটা পাল্টাবে, কত দ্রুত পাল্টাবে, সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। আজকে তো আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে তাদের সঙ্গে যারা আন্দোলন করেছেন তাদেরকে নিয়ে, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন। অনেকদিন পর কিন্তু এই বৈঠকটা হচ্ছে। হঠাৎ করে এই বৈঠকটার প্রয়োজন হলো কেন? তার মানে কি সরকার কোথাও মনে করছে যে তার কোথাও একটা চ্যালেঞ্জ আছে, কোথাও কি মনে হচ্ছে যে তিনি একা রাজনৈতিক পরিস্থিতিটা সামলাতে পারবেন না, সেই কারণে তাদেরকে আবার সঙ্গে লাগবে? আমরা তো গত 2 বছর ধরে দেখেছি যে যখনই নিজেদের মধ্যে কোনো সংকট দেখা দেয়, নিজেদের মধ্যে বিরোধটা প্রকট হয়ে ওঠে, তখনই ডক্টর ইউনূসও করতেন যে হাসিনা আসছে বলে আবার সবাইকে এক জায়গায় নিয়ে আসতেন। তারেক রহমান এখন আবার তিনি প্রকাশ্যে বলেননি হাসিনা আসছে, কিন্তু সবাইকে নিয়ে যখন বৈঠক করে তখন কিন্তু আমরা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে আমাদের মনে এই প্রশ্নটা উঠে যে তাহলে তার মনেও কি মানে শেখ হাসিনার ফেরার ঘোষণাটা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে? শুনতে পাচ্ছি না। জি সাগর ভাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি এবার একটু ভিন্ন টপিকে যাই। জুলাই চেতনা ব্যবসা, এটা বাংলাদেশে খুব পরিচিত একটা ব্যাপার। এবং জুলাইয়ের পরে মানে আমরা সবসময় তো বলি 5 আগস্টের অভ্যুত্থানে সাধারণ মানুষ সরল মনে অংশগ্রহণ করেছিল, এটা একেবারেই সত্য। কিন্তু এরপরে 5 আগস্টের পরে যা দেখা গেছে, আমি গতকাল কেউ দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে জুলাই চেতনা ব্যবসা নিয়ে বেশি দিন রাজনীতি করা যাবে না। হ্যাঁ, কিন্তু তারপর থেমে যাচ্ছি। আমি আবার সহ এনসিপির নেতা ধরা পড়েছে, মানে জুলাই চেতনা ব্যবসা দিয়ে তারা সবই করেছে।
নারীদের ইজ্জত নিয়ে হোটেল ভাড়া করে বাঁচতে দেওয়া, তারপরে টাকা পয়সা কে কত কাজ আমরা বিস্তর আলোচনা করেছি। এই চেতনা ব্যবসা কবে থামবে? এই চেতনা ব্যবসা চলতেই থাকবে? দেখুন, এটা খুবই একটা মানে কি বলবো, যে এই প্রশ্নের উত্তর পাওয়াটা একটু কঠিন, কারণ রাজনৈতিক যে চরিত্র এখন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিই যে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে খোলামেলা এই জুলাই চেতনা ব্যবসা এই শব্দটি তিনি ব্যবহার করেছেন, এবং তিনি যথার্থ ব্যবহার করেছেন। কিন্তু এটি যে কখন থামবে সেটি কিন্তু নির্ভর করবে এই সরকার, এই যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি নিজে যত বেশি, যত দ্রুত আইনের শাসন নিশ্চিত করতে পারবেন। দেখেন এখন কি হচ্ছে, আমরা তো গতকালকেই তো মানে এই ঢাকার পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে যে পটুয়াখালীর একটা জায়গা যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী, তিনি এমপি, তার ভাইয়ের নেতৃত্বে একজন আওয়ামী লীগ নেতার বাড়ি, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তার বাড়ি এক্সকাভেটর দিয়ে সেটাকে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমি কিন্তু আজকেও খোঁজ করছিলাম যে কারো বিরুদ্ধে মামলা হয়েছে কিনা, কেউ গ্রেফতার হয়েছে কিনা, হয়নি। কিন্তু এই পরিস্থিতিগুলো যতদিন চলতে থাকবে, সরকারের লোকজন সেখানে কিন্তু হামলা করেছে। বিএনপি পত্রিকার ভাষ্য অনুসারে সমকালে একটা বিশাল রিপোর্ট ছাপা হয়েছে, প্রথম আলোতে রিপোর্ট ছাপা হয়েছে, আর অন্যান্য পত্রিকার রিপোর্ট ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বিএনপি নেতা কর্মীরা সেখানে হামলা করেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর ভাই শাহিন চৌধুরীর নির্দেশে সেই হামলাটা হয়েছে, এবং স্পষ্ট করে পত্রিকায় এগুলো লেখা হয়েছে। এখন সরকার যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তখন হয় কি যে বাকি যারা, এটা তো সরকার না, তাদের সরকারি দল, বিএনপি, ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, তারা তাদের একটা সাইনবোর্ড আছে, গভর্নমেন্ট তারা, কিন্তু বাকি যারা, তারা কি করবে? তাদের সাইনবোর্ড হচ্ছে জুলাই। তখন তারাও ওই ধরনের অপকর্ম, ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধগুলো করতে থাকে এবং সামনে দাঁড় করে দেয় যে জুলাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কোথাও কারো প্রমোশন হচ্ছে, আপনি তাকে দেখতে পারেন না, আপনি আস্তে করে বলে দিলেন যে সে জুলাই বিরোধী ছিল, কোথাও একটা ফেসবুকে পোস্ট করে দিলেন, কোন একটা পত্রিকায় নিউজ করে দিলেন, তাহলে তার চাকরি নিয়ে এখন টানাটানি, তার প্রমোশন নিয়ে টানাটানি। মানে এই তো হচ্ছে না, আপনি কাউকে জাস্ট একটা ট্যাগ করে দিলেন যে সে দোষর, সে এই, সে সেই, বাস। এখন এইটা যতক্ষণ পর্যন্ত একটি মানে এর বিনিময়ে লাভ পাওয়ার, মুনাফা করার সুযোগটা থাকবে, এবং সরকার যতক্ষণ না পর্যন্ত আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে এই মুনাফার পথগুলো বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যবসাটা চলতেই থাকবে। কারণ এটা একটা লাভ, বিনা পুঁজির একটা লাভজনক ব্যবসা। অত সহজে কেন থামবে আপনি বলেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললে কি থেমে যাবে? থামবে? বললে থামবে না, তাকে এটা থামানোর ব্যবস্থা নিতে হবে। জুলাই চেতনা এক এই আন্দোলন আরেকটা নাম দেখেছি, সেটা হলো তৌহিদি জনতা, তৌহিদি ছাত্র জনতা। গতকালকেও এই তৌহিদি জনতা যশোরে ওপেন ফিল্ডে ফুটবল খেলা, ফাইনাল ছিল গতকালকে, যে আপনি জানেন ওয়ার্ল্ড কাপের, সেই ফাইনাল খেলা এখন বন্ধ করে দিয়েছে। ইউনূস সামাদ যাওয়ার পরে আমাদের ধারণা ছিল এই মুরাদ পাগলার মাজার পুড়িয়ে, মুরাদ পাগলার মরদেহ পুড়িয়ে দিব, তারা হয়তো একটু স্থিমিত হবে। আমরা দেখতে পেলাম যে এখনো সেই তৌহিদি জনতা আছে, এবং আমি ভিডিওতে দেখলাম তারা বলছে যে এই অপকর্ম, অন্যায় কর্ম, এরকম দুষ্টতা, ফুটবল খেলা দেখার মতন খারাপ কাজ, এগুলা হতে দেওয়া যাবে না এখানে। কি ওই জুলাই চেতনা ব্যবসার মতো চলতেই থাকবে? না, সেই তো একই বিষয়, যে আপনি যতক্ষণ পর্যন্ত না সরকার, যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র মানে আইনের শাসন, আইনের প্রয়োগটাকে গ্যারান্টি করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো চলতে থাকবে। আর এই যে তৌহিদি জনতা বলেন বা যারা জুলাই চেতনা বলেন, এটা কিন্তু একটা রাজনৈতিক একটা প্যাটার্ন। আপনি সেই জুলাই রাজনীতিটা কি, আপনি জুলাই সেই সময় ছাত্রদের যে আন্দোলনটা ছিল, ছাত্রদের আন্দোলনে তারা বলেছিল যে তারা কোটা বিরোধী তারা আন্দোলনটা করছে, তারা বৈষম্য বিরোধীও আন্দোলনটা করছে। কিন্তু তারপরে কিন্তু ঠিক কোটা বিরোধী, বৈষম্য বিরোধী এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু থাকেনি। আমরা 5ই আগস্টের পর দেখেছি যে এটা পুরোপুরি 71কে চ্যালেঞ্জ করার, মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর একটি স্পিরিট নিয়ে এটা আবির্ভূত হয়েছে। ফলে আপনি যখন জুলাই চেতনা বলেন, আমরা গত 2 বছরের যদি কার্যকলাপ, তাদের মানে বক্তব্য, কর্মকাণ্ড পর্যালোচনা করি, আমরা কিন্তু খুব সহজে একটা কনক্লুশনে পৌঁছতে পারি যে আসলে জুলাই চেতনাটা মানে হচ্ছে 71কে থামিয়ে দেওয়ার, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার, মুক্তিযুদ্ধকে অসম্মান করার একটি চেতনা। ফলে ওই চেতনায় বলিয়ান তৌহিদি জনতা বলেন আর অন্য জনতা বলেন আর কালেমার পতাকা বলেন, তারা সক্রিয় থাকবে। কিন্তু এই জায়গাটা আমি আবারও বলি যে সরকার যে ক্ষমতায় আছে, তার দায়িত্ব আসলে আইনের শাসন নিশ্চিত করা, আইন প্রয়োগ করা। সেটা যদি না হয়, তাহলে এই জুলাইয়ের নামেই হোক আর অন্য নামেই হোক, এই অপকর্মগুলো কিন্তু চলতেই থাকবে।
আবার একটু আওয়ামী লীগ সঙ্গে যাই। আওয়ামী লীগের সামনে স্থানীয় সরকার নির্বাচন, এবং স্থানীয় সরকার নির্বাচন যেন আওয়ামী লীগ যারা করতো তারা যেন অংশ নিতে না পারে, এই জন্য জামাতের ইলেকশন কমিশনের দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখেছি আমরা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় নির্বাচন নয়, তারপরেও সেখানে খুঁজে খুঁজে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না সেই খোঁজ নেওয়া হচ্ছে। এইটা কি সম্ভব হবে কিনা, এবং সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য হবে কিনা? এখন আপনি জাতীয় সংসদ নির্বাচনেই তো আহ, আওয়ামী লীগকে বাইরে রেখে আপনি নির্বাচনটা করেছেন, মানে বর্তমান সরকার নির্বাচনটা করেছে, কিন্তু সেটি দলীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন যে নির্দলীয় নির্বাচন, সেখানে কোনো দলীয় প্রতীক থাকবে না এবার বলা হয়েছে। তাহলে সেখানে যে কোনো নাগরিক নো ম্যাটার হওয়ার তিনি একসময় কি রাজনৈতিক দল করতেন, কারণ তিনি তো সেখানে আওয়ামী লীগের পদের পরিচয় দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন না। তিনি ওই এলাকার একজন বাসিন্দা হিসাবে একজন প্রার্থী হওয়ার জন্য যেই সব ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন ঠিক করে দিবে, সেই সব ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে তাকে কেন নির্বাচন করতে দেওয়া হবে না? জামাত ইসলামী যে কাজটি করছে সেটা আমি তো মনে করি খুবই গর্হিত একটা কাজ করছে, খুবই অন্যায় কাজ করছে, এবং সেটি আসলে একেবারেই গণতন্ত্র বিরোধী তো বটেই, এমনকি যে একটা মানুষের যে সাংবিধানিক মৌলিক অধিকার তার বিরুদ্ধে জামাত ইসলামের এই তৎপরতা। কারণ এটা স্পষ্ট আছে যে যদি ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়ায় যদি আপনি উত্তীর্ণ হন, সেই যোগ্যতা যদি আপনার থাকে, আপনি ইলেকশন করতে পারেন, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন, এটা কোনো না। হ্যাঁ, আবার কেউ কেউ হয়তো বলবে যে যাদের বিরুদ্ধে মামলা আছে, মামলা থাকলেও কিন্তু ইলেকশন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আইনটা হচ্ছে যে আপনার কমপক্ষে ন্যূনতম 2 বছরের জন্য যদি আপনার দণ্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রার্থী হতে পারবেন না। কিন্তু যাদের কোনো দণ্ড হয়নি, মামলা থাকলেও কিন্তু তারা প্রার্থী হতে পারে। কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনে সরকারের উচিত হবে জামাতের এই ফাঁদে পা না দিয়ে, বা জামাতের এইসব অপতৎপরতার ফাঁদে পা না দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা, এবং সেখানে প্রত্যেকটা মানুষ নো ম্যাটার হোয়াট, এটা যেহেতু দলীয় নির্বাচন না, যারা চাইবে, যারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, প্রত্যেককেই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া উচিত, এবং তারা যাতে অবাধে ক্যাম্পেইন পরিচালনা করতে পারে, মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারে, এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। সবাই সবশেষ সমাজের সচেতন নাগরিক হিসেবে একজনের যেটা বক্তব্যের প্রতিক্রিয়া আপনার কাছে চাই। আমাদের শ্রদ্ধা মন্ত্রী, আমরা পলিটিক্যাল নিউজ যখন করেছি বহুবার, ইকবাল হাসান মাহমুদ টুকুর মুখোমুখি হয়েছি, এমনিতেও উনি বলেছেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকটি আওয়ামী লীগ করে। আর আজকে বলেছেন যে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ডক্টর ইউনূসের একটা বড় ভূমিকা আছে। আপনার কি মনে হয়? দেখেন, ওনার প্রথম বক্তব্যটুকু নিয়ে কথা বলাটা খুব আমার রুচিতে পাচ্ছে, কারণ তিনি সরকারের মন্ত্রী, তিনি শপথ গ্রহণ করেছেন সংবিধান অনুসারে রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করবেন না। এখন তিনি যখন একটি জনগোষ্ঠীকে এরকম অশ্লীল অভিষিক্ত করেন, আমরা যদিও জানি যে তার নিজের পারিবারিক আত্মীয়তা আছে মানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে, ফলে সেটি অন্য প্রসঙ্গ যে তিনি তার মানে যাদের সঙ্গে আত্মীয়তা তাদেরকেও তিনি ঠিক একই রকম ভাবেন কিনা, তাদের সঙ্গে তিনি উঠা বসা করেন কিনা, বা ভবিষ্যতে আর উঠা বসা করবেন না, বা যেভাবে তার আত্মীয়তা হয়েছে সেই আত্মীয়তা ছিন্ন করবেন কিনা, এই প্রশ্নগুলো আমরা করতে পারি, কিন্তু আমরা করতে চাই না। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে আমরা যদি সেই শাহ মুয়াজ্জেম থেকে শুরু করে জেনারেল এরশাদের সময়, এমনকি আওয়ামী লীগের শাসন আমলের সময় যদি ধরি কোনো কোনো মন্ত্রী, আর এই সময় এসে আমাদের রাজনীতির মাঠে কিছু ভার শ্রেণীর পলিটিশিয়ান থাকেন, তারা রাজনীতিতে অশ্লীলতা আমদানি করেন, অশ্লীল শব্দ প্রয়োগ করে, তারা এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আসলে সভ্য সমাজে বসে আলাপ করা যায় না। ফলে চুকু সাহেব ঠিক হয়তোবা বিএনপির ক্যাবিনেটে তিনি নিজেকে হয়তো ঠিক সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে চান, এবং তিনি হয়তো সেইভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এর বাইরে আরো একটা ব্যাপার থাকতে পারে, আমরা জানি না। অনেক সময় দেখা যায় যে দলের ভেতর যখন কোনো অবস্থান একটু নড়বড়ে হয়ে যায়, তখন তারা প্রতিপক্ষকে কিছু এই ধরনের অশ্লীল আক্রমণ কিংবা খিস থেকে করে অন্যভাবে কিছু মানুষকে উজ্জীবিত করে নিজেকে একটা আলোচনায় রাখতে চান। টুকু সাহেবের সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা আমরা জানি না, হু নোস, বাট তিনি ভালো জানেন। কিন্তু রাজনীতিতে এই ধরনের মানে এই যে বক্তব্যগুলো বিভিন্ন সময় ছিল, ভার শ্রেণীর পলিটিশিয়ান সবসময় ছিল, তিনি হয়তো নিজেকে সেই জায়গায় নতুন করে উপস্থাপন করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যে কথাটা বলছেন গ্রামীণ অবকাঠামো,
ডক্টর ইউনূস তো সারা বছর দেশের বাইরে থেকেছেন, দেশের জন্য, গ্রামের জন্য, মানুষের জন্য তিনি কি করেছেন সেটা নিয়ে আসলে আমার আর বলার কিছু নেই, কারণ ওটা মানুষ জানে। ওনার তো দুর্যোগ বা কোন রকম কোন আপদ বিপদে বাংলাদেশের মানুষের পাশে উনি বা গ্রামীণ ব্যাংক দাঁড়িয়েছে, আমরা আমাদের জীবন দশায় ঠিক নেই। দেখি আর এক ওই কারবার করা ছাড়া গ্রামে ওই গ্রামীণ ব্যাংকের একটা অফিস হয়েছে আর সুদের কারবার হয়েছে, এছাড়া কোন গ্রামে একটা টিউবওয়েল উনি বসিয়েছেন আমার চোখের মধ্যে পড়ে। বরং তিনি যে 2 বছর দায়িত্বে ছিলেন, সেই 2 বছর তিনি তার ব্যবসা বাণিজ্য, নিজের ট্যাক্স মকুব করে দেওয়া, নিজের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সবকিছু তিনি 2 বছর করে নিয়েছেন। থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাচ্ছি সংক্ষিপ্ত পরিসরে। আপনার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি।